হ্যালো এইচএসসি 2026, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা নটর ডেম কলেজের সেকেন্ড পেপার প্রশ্ন সলভ করব, ঠিক আছে? সো কথা না বাড়িয়ে আমরা চলে যাই লেকচারে। কিন্তু নটর ডেম কলেজের কিন্তু 3টা প্রশ্ন হয়, এটা একটা প্রশ্ন, এই জন্য অনেকে টেস্ট পেপারে নাও মিলতে পারে, অর্থাৎ সায়েন্সের একটা, ইংলিশ ভার্সনের একটা এবং আর্টস অ্যান্ড কমার্স মিলে 3টা প্রশ্ন হয়। তবে এবছরের প্রশ্নে দেখা গেছে বেশ কিছু নাম্বারগুলো সকল কোশ্চেনেই সমান ছিল। সো আমরা একটা কোশ্চেন ধারাবাহিকভাবে আমরা এটা দিতে থাকবো। সো আমরা দেখে ফেলি। প্রথমেই একটা আর্টিকেল, আজকে সর্বোচ্চ চেষ্টা করব আমরা আরও ব্যাখ্যাতীত করার জন্য, আরও নির্ভুল লেকচার প্রদানের জন্য। সো দেখে ফেলি আমরা তাহলে আজকের লেকচারটা। বলতেছে মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ, যখন ফ্রম হয় তখন টু থেকে থাকে, বুঝতে পারছো? ফ্রম হলে কি হবে? টু। এই ফ্রমের পরে যা থাকবে টু এর পরে তাই হবে। তো ফ্রমের পরে বাংলাদেশ আছে মানে আমি এইটা বুঝাচ্ছি না যে টু এর পরে বাংলাদেশ হবে। ফ্রমের পরে কি আছে? নাউন আছে। তাহলে টু এর পরেও একটি নাউন থাকবে। তাহলে গ্রেট ব্রিটেন, এটি তো একটি নাউনই। তাহলে ফ্রমের পরে বসবে নাউন, বসেছে টু এর পরেও নাউন, তাহলে নাউন তো দেয়াই আছে। আর্টিকেল কি করবা? ক্রস। নাউনের জায়গাতে নাউন আছে, তাহলে আর্টিকেলের দরকার নাই। ইন, আমরা দেখো খেয়াল করো এই জায়গাতে ইন আমরা জানি, আবার এখানে আছে শাল, শালের আগে প্রিপোজিশন ইন বসে, তাই না? শালের আগে প্রিপোজিশন ইন বসে, তার মানে পুরো কোরাম পূর্ণ হচ্ছে। এখানে আর্টিকেল কি করবা? ক্রস। বুঝতে পেরেছো কেন এ এবং বি ক্রস হলো? বুঝেছো? এবার খেয়াল করো, তাহলে মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ টু গ্রেট ব্রিটেন, অর্থাৎ বাংলাদেশ থেকে গ্রেট ব্রিটেনে গেল, স্টার্টেড, এই যাওয়াটা শুরু হয়েছিল 1930-এর দশকে এসে। এবং প্রিডমিনেন্টলি শব্দের অর্থ প্রধানত, প্রধানত, এবং প্রধানত সিলেটি ফেনোমেনন, এটি একটি সিলেটি এলাকার ঘটনা, অর্থাৎ সিলেটের মানুষ বেশি লন্ডনে যায়, তো তোমরা জানোই। এটা যাওয়াটা শুরু হয়েছিল কবে? 1930 থেকে। মেন অফ দিস পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়া, এই অঞ্চলের পুরুষরা, মানুষরা এমপ্লয়েড বাই, ঠিক আছে? এবার খেয়াল করো, বাই, এই দাদেন, সেই 9-10 থেকে পড়ে আসতেছো। দাদেন শব্দের অর্থ কি? তৎকালীন, তৎকালীন। দ্য দেন ব্রিটিশ শিপ কোম্পানিসে তারা প্রথম যোগ দেওয়া শুরু করলো দ্য প্রসেস অফ মাইগ্রেশন। বুঝতে পেরেছো? এবার কারা? মেনরা। ভালো করে বুঝো, মেনরা, তার মানে প্লুরাল নাউনের আগে আর্টিকেল দি বসে যাবে। দ্য মেইন ওয়ার লার্জলি ইলিটারেট, অর্থাৎ ওই গোষ্ঠীর মধ্যে যারা যেত তারা ম্যাক্সিমামই কি ছিল? অশিক্ষিত ছিল। অ্যান্ড বিলং টু এর থেকে এত নির্দিষ্ট আর কোনো শব্দ ইংরেজিতে খুব কমই আছে। বিলং টু মানে একেবারে নির্দিষ্ট অর্থে জ্ঞাপন করে, এই জন্য এখানে আর্টিকেল দি। এবং তারা ছিল ভূমিহীন কৃষক, পিসেন্ট্রি মানে কৃষক সম্প্রদায়, ঠিক আছে? কৃষক সম্প্রদায়। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, তার মানে নির্দিষ্ট করে বলেছে আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, ডিউ টু, তোমরা জানো, বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, এদের পরে নাউন ফ্রেজ বসে। লেবার শর্টেজ একটা দারুণ নাউন ফ্রেজ, একের অধিক শব্দ হলেই ফ্রেজ হয়ে যায়, তাহলে এখানে ক্রস। ডিউ টু এর পরে বসবে নাউন ফ্রেজ, আছেও নাউন ফ্রেজ, ক্লিপস্টোফেলের 155 নাম্বার পেজ। ব্রিটিশ গভর্নমেন্ট এনকারেজ লেবার মাইগ্রেশন ফ্রম, কোথা থেকে? অর্থাৎ কলোনিগুলো থেকে। ব্রিটিশরা তাহলে এই সমস্ত শ্রমিকদের নিয়ে আসতো কোথা থেকে? তাদের কলোনি। কলোনি মানে তো বুঝোই উপনিবেশ থেকে, তাই না? সমাজবিজ্ঞানে তোমরা পড়ে এসেছো সেই 9-10 থেকে। সো সব জায়গা থেকে তো নিতে পারতো না, তাদের কলোনি যে জায়গাগুলোতে, আমরাও তো ব্রিটিশদের কলোনি ছিলাম, তাহলে নির্দিষ্ট করে বলেছে, এই জন্য আর্টিকেল দি বসেছে, কলোনি নির্দিষ্ট করে বলে দিয়েছে, ঠিক আছে? এবার পোস্ট ওয়ার, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের, প্রি মানে পূর্ব আর পোস্ট মানে পরে, সময় উল্লেখ করে বলে দিচ্ছে, নির্দিষ্টতা জ্ঞাপন করেছে। যুদ্ধের পরেও ব্রিটিশ অর্থনীতির জন্য দরকার হলো সস্তায় শ্রমিক, এবং প্রচুর শ্রমিক লাগবে কিন্তু সস্তায়। মাস অফ হুইচ ওয়াজ রিক্রুটেড ফ্রম, তো এখন দেখো ফ্রমকে বলো প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন বসবে। সাউথ এশিয়া কি নাউন? তাহলে বসবে নাউন, আসেও নাউন, আর্টিকেল কি করব? ক্রস। আবার মনে হতে পারে ভাই পৃথিবীর অন্যান্য অঞ্চলের মধ্যে থেকে সাউথ এশিয়াকে নির্দিষ্ট করে বলল, আর্টিকেল দি কি বসবে? বসতে পারে, দি হবে, ক্রস দিলেও হবে। ক্লিয়ার? এভাবে প্রতিদিন দেখলে তো আমার মনে হয় না সমস্যা থাকার কথা। রাত 11টার পরে বসবা,
একটার মধ্যে পর্যন্ত দারুণ করে দেখবা, মনোজগতে নিবা, পেন্সিল দিয়ে বই আঁকাবা, এভাবেই প্রস্তুতি নিতে থাকো। খেয়াল করো, এগুলো সব পুরনো বই থেকে আসছে, বুঝছো? আমাদের সময় এই কনসেপ্ট ছিল, এই যে এটা, ঢাকা's infrastructure does not match the scale of its population. ঢাকার অবকাঠামো এর জনগোষ্ঠীর সাথে ম্যাচ করে না। তার মানে বুঝতেই পারতেছো খুব বাজে শহরে আমি থাকি। Just 7% of the city is covered by roads. মাত্র 7% শহরের রাস্তা। Compared, এখন যদি তুমি মনে করো compared মানে তুলনা করা, তো তখন তোমার মাথার মধ্যে হতে পারে ভাইয়া তুলনা তো কারো সাথে হয়, তুলনা তো কারো সাথে, সাথে মানে উইথ। আবার যাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে আছে তারা কম্পেয়ার টু ব্যবহার করবে। কম্পেয়ার টু শব্দের অর্থ বুঝতে পারছো আমার কথা? কম্পেয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, যারা এটা জানে ওকে ফাইন। আবার অধিকাংশ আমরা যখন মিনিং করব যে কম্পেয়ার মানে তুলনা করা, তো তুলনা তো কারোর সাথে করা হচ্ছে, কলমের সাথে এই স্লাইড চেঞ্জারের তুলনা হচ্ছে, সাথে মানে উইথ, দুটো অপশনই কারেক্ট। অ্যারাউন্ড 25%, খেয়াল করো কনসেপ্টগুলো পাচ্ছি। অ্যারাউন্ড 25% কিসের? প্যারিসের এবং ভিয়েনার। তার মানে প্যারিসের, ফ্রান্সের রাজধানী প্যারিস, আর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এই প্যারিস এবং ভিয়েনার র পাচ্ছ, যখনই র এর উচ্চারণ হবে তখনই প্রিপোজিশন অফ বসে যাবে। যদি আমরা প্যারিস এবং ভিয়েনার সাথে ঢাকাকে তুলনা করি, ঢাকায় মাত্র 7% আর সেখানে 25% রাস্তা। ঢাকা অলসো সাফার ফ্রম, সাফারের পরে যে ফ্রম বসে এটা তোমাদের শেখানোর কোনো দরকার নেই। দ্য কস্ট অফ ঢাকাস ট্রাফিক কনগেশন ইজ এস্টিমেটেড, কনসেপ্টটা বুঝো। ঢাকার যে ট্রাফিক কনগেশন ইজ এস্টিমেটেড, কনসেপ্টটা বুঝো। এস্টিমেট অ্যাট 3.8 বিলিয়ন আ ইয়ার, প্রতি বছরে এই ট্রাফিক জ্যাম জনিত কারণে খরচ হয় এত। And that's just the delays and the air pollution, not the less tangible losses in quality. কিচ্ছু করার নেই ভাইয়া, কিছুই করার নেই। এইটা আমি বোঝাইতে পারবো না। ফ্রেজ কোথায় গেল দেখলাম এসপি বক্সির বইতে, ইন কোয়ালিটি অফ লাইফ, জীবনযাত্রার মান তো মিরপুর থেকে মতিঝিলে অফিসে বাসে গেলে বুঝতে পারছো কি অবস্থা, জীবনযাত্রার মান তো আলোচনাই হলো না। প্যারাডক্সিক্যালি, প্যারাডক্স কেন বলা হয়েছে এখানে জানো? এই লেখাটা যেটা দেখতেছো এটা তো তোমরা পড়ো না, আমি পড়েছি। এক মানবাধিকার কর্মী বিদেশ থেকে বাংলাদেশে আসছিল মানবাধিকার নিয়ে কাজ করতে, এবং এসে মানুষের কাছে শোনে ঢাকার কোন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আপনাদের কি করতে হবে আপনাদের জন্য। উনি বারবার বললো আমাদের কিছুই করতে হবে না, ট্রাফিক জ্যাম সরান। এই জন্য বলতেছে প্যারাডক্সিক্যালি আপাত দৃষ্টিতে বিরোধী হলেও সত্য, দ্য পোর ইনফ্রাস্ট্রাকচার, নগণ্য অবকাঠামো। একজন বিদেশি এসে ধরো তোমার গ্রামে, যে আমি যে বললাম এই কি জঘন্য গ্রাম, এই কথা বলা যায়? বলো না, বলা যায় না। এই জন্য বলার আগে আমাকে এভাবে বলতে হবে। যদি খারাপ রাস্তাঘাট দেখে বললাম কি জঘন্য গ্রাম, বলতে হবে আমাকে মাফ করবেন, এটি খুব বাজে গ্রাম, বিনয়ের সাথে। প্যারাডক্স, আপাত দৃষ্টিতে বিরোধী হলেও সত্য, ঢাকার অবকাঠামো খুবই নগণ্য। দেখো বলতেছে ইজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই দ্য সিটি ইজ গ্রোয়িং সো ফাস্ট, শহর খুব বেড়ে যাচ্ছে। এবার দেখো রোডস অর ট্রেনস টু হুইচ দেম, ভালো করে বুঝো। ট্রেন, রাস্তাঘাট এবং ট্রেন ছাড়া অর্থে আমরা উইদাউট ব্যবহার করি, উইদাউট। রোডস অর ট্রেনস টু হুইচ দেম, চালনা করতেছে কোন দিকে টু দ্য সাবার্বস মানে শহরতলির দিকে। শহরতলি মানে বড় শহরের পাশে যে ছোট ছোট শহরগুলো। ঢাকাস রেসিডেন্ট হ্যাভ নো চয়েস, ঢাকার বাসিন্দাদের কোনো চয়েস নাই, তাদের ক্রাউড সহ্য করতে হবে। সেট আপ স্লামস তৈরি হচ্ছে, অ্যান্ড ওয়াক টু ওয়ার্ক, পায়ে হেঁটে কাজে যেতে হচ্ছে। এছাড়াও ভেহিকলস অফ ডিফারেন্ট সাইজেস, নানা আকৃতির ভেহিকলস, অ্যান্ড টপ স্পিডস মুভ, ভালো করে বুঝো। মুভ, এইচ নাম্বার দেখো, সেম রোড, একই রাস্তাতে থাকে। জায়গা বোঝালে প্রিপোজিশন ইন হয়ে যাচ্ছে, অর্থাৎ একই রাস্তায় নানা ধরনের বাস, কার, রিক্সা, বিভিন্ন স্পিডের গাড়ি। দেয়ারফর দ্য ফাস্টার ভেহিকলস গেট ট্র্যাপড, অর্থাৎ যে গাড়িগুলোর গতি বেশি তারা রিক্সার মতো স্লোয়ার গাড়ির ট্র্যাপে পড়ে যাচ্ছে। রিক্সার মতো কি হচ্ছে? স্লোয়ার গাড়ির ট্র্যাপে পড়ে যাচ্ছে। এখন দেখো খেয়াল করো, ইন ট্র্যাপ আমরা এরকম ব্যবহার করি, ইন দ্য স্লোয়ার গাড়ি। এবার দেখো বলতেছে ওয়াক, তারা হেঁটে যাচ্ছে রাস্তা বরাবর। এভাবে বরাবর হেঁটে গেলে অ্যাক্রোস হবে, এটার মধ্যে দিয়ে হেঁটে গেলে থ্রু হবে। তার মানে এটা রাস্তা, ধর মিরপুর থেকে ফার্ম গেটে যাচ্ছি,
এই বিন্দে যাচ্ছে এই যে অ্যাক্রস, বুঝতে পেরেছো? চলে আসো পরের প্রশ্নে। খেয়াল করো, দ্য মিডিল অর্ডার ব্যাটসম্যান বা ব্যাটার্স প্লেড সো ম্যানি ডট বল খেলছে, ঠেকাই ঠেকাই খেলছে, অনেক বল আসছে, ডিফেন্স করছে। এই ডিফেন্স যদি না করতো রান হইতো 350, বুঝছো? হয় নাই কিন্তু, হতো। এখন খেয়াল করো, এই যে কনসেপ্টটা আমরা পাচ্ছি এখানে তাকাও, বাট ফর এর নিয়ম বুঝো। বাট ফর এরপরে নাউন ফ্রেজ বসে প্রথমত, মাঝে মাঝে ফ্রেজ নাও বসতে পারে, কিন্তু যদি ক্লজ বসে যায়, কনসেপ্টটা বুঝো, সেই ক্লজটির গঠন হবে এমন: সাবজেক্ট উড অথবা কুড, দেন ভার্বের বেস ফর্ম। খেয়াল করো, বাট ফর ইউর হেল্প, তোমার সাহায্য ছাড়া, আই উড ফেইল। বুঝতে পেরেছো? অ্যাক্টিভ হলে এরকম, আমি বললাম বাট ফর ইউর অ্যাসিস্ট্যান্স, তোমার সাহায্য ছাড়া প্রকল্পটি, দ্য প্রজেক্ট, প্যাসিভ, প্রজেক্ট কি নিজে নিজে হবে? হতো না। উড নট বি অ্যাকমপ্লিশড, এমন। বুঝতে পারছো? তার মানে তোমার সাহায্য ছাড়া এটা হতো না, আমি ফেল করতাম, করি নাই কিন্তু, এরকম। ঠিক ব্যাটসম্যানরা যদি দেখো এখানে সাবজেক্ট কুড ভার্বের বেস, বা কুড হ্যাভ আনছে, ভার্বের থার্ড ফর্ম নিয়ে চলে আসছে, 350 হতো, হয় নাই, বাট ফর। বুঝতে পেরেছ? আই টুক সাম এক্সট্রা ক্যাশ, আমি কিছু অতিরিক্ত টাকা নিয়ে গেছিলাম। আই ফেসড এনি এমার্জেন্সি, তার মানে দেখো এটি একটি ক্লজ, বাক্য, ভার্ব আছে, ঠিক আছে, ভার্ব থাকলেই সে ক্লজ হয়ে যাবে। আই ফেসড এনি এমার্জেন্সি, এটিও একটি ভার্ব হয়ে যাবে, ক্লজ। তাহলে দুটো ক্লজকে যোগ করবে কনজাংশন, যেহেতু এটা ফ্রেজের অধ্যায়, কনজাংশনাল ফ্রেজ। ইন কেস, যদি কোনো এমার্জেন্সিতে লাগতো। লাকিলি আই ডিডন্ট হ্যাভ টু স্পেন্ড ইট, লাগে নাই, যদি লাগতো। ক্লিয়ার? ইউর হেলথ ইজ ডিগ্রেডিং অ্যালার্মিংলি, তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। ইউ ড্যাশ, গ্যাপের পরে দেখো ভার্বের কোন ফর্ম রয়েছে? বেস ফর্ম রয়েছে। তাহলে এখানে বসে যাবে উড রেদার, হ্যাড বেটার, হ্যাভ টু। তোমার হেলথ চেক আপ করা কি উচিত? উচিত অর্থে কি বসে যাবে? হ্যাড বেটার। ইউ হ্যাড বেটার, উচিত। এভরিওয়ান ওয়াজ অ্যাপ্লডিং, অ্যাপ্লড শব্দের অর্থ প্রশংসা করা। দ্য বস, প্রত্যেকেই বসকে প্রশংসা করছে। হি ইজ রিডিকিউলাস, রিডিকিউলাস মানে হাস্যকর, হাস্যকর। স্পিসেস, দিস ইজ কল্ড ফ্ল্যাটারি, একেই বলে চাটুকারিতা। তার মানে বস খুব হাস্যকর কথাবার্তা বলতেছে, বুঝতে পারছো? তাহলে তো প্রশংসা করার কথা না, বলার কথা এইসব কি বাজে কথা বলছেন, এটাই বলার কথা। কিন্তু যেহেতু বস চাকরি বাজাইতে হবে, তার মানে মিনিংটা কি? হাস্যকর কথা বলা সত্ত্বেও, দেখো এটা ক্লজ হয়েছে, ভার্ব আছে, কিন্তু এটার মধ্যে কোনো ভার্ব নাই, তার মানে এখানে কনজাংশন বসছে না। হাস্যকর কথা বলা সত্ত্বেও প্রত্যেকেই বসকে প্রশংসা করলো, তাহলে সত্ত্বেও অর্থে কি? সত্ত্বেও, ইন স্পাইট অফ বা ডেসপাইট। কিন্তু উপরের অর্থগুলোর মধ্যে ইনস্পাইট অফ বা ডেসপাইট নেই। নট উইথ স্ট্যান্ডিং, নট উইথ স্ট্যান্ডিং শব্দের অর্থ হচ্ছে ইনস্পাইট অফ এবং ডেসপাইট অফ। ডেসপাইট, বুঝতে পারছো? ইনস্পাইট অর ডেসপাইট মানে হচ্ছে নট উইথ স্ট্যান্ডিং, সত্ত্বেও। দ্য ট্রাফিক সিচুয়েশন ইজ ডিগ্রেডিং এভরি সিঙ্গেল ডে, প্রতিদিন ট্রাফিক ব্যবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে।
তবুও দ্য অথরিটির কোনো ধরনের উদ্বিগ্নতা নেই, কনসার্ন না তারা, তাহলে তবুও অর্থে কি বসে? ইয়েট। ইয়েট তো এখানে নাই, নেভারলেস আছে, বুঝছো? ইয়েটের কাজ করে, নেভারলেস, তবুও। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা বাট ফর ব্যবহার করেছি, ইন কেস ব্যবহার করেছি, হ্যাড বেটার ব্যবহার করেছি, নটউইথস্ট্যান্ডিং, নেভারলেস, 5টা ব্যবহার করে ফেলেছি। এবার চলে আসো, দ্য টাইপ অফ ফ্র্যাগনেন্স ডাজ নট গো উইথ ইয়োর এজ। অর্থাৎ একটা লোক, ধরো পারফিউম তো বুঝো, পারফিউম নিছে, পাশের জন বলতেছে তোমার বয়সে এই পারফিউম মানায় না, আসলে এটা তোমার সাথে যায় না। আই ড্যাশ, তার মানে আই সাবজেক্ট, এখানে ভার বসে যাবে। দ্যাট ইউ ওর সামথিং ফ্রেশ অ্যান্ড মিল্ড। এটি ক্লিফস্টোফেলের 127 নাম্বার পেজে এবং নটরডেমের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সব জায়গাতে এই জিনিসটা দেখা যাচ্ছে। পেজ নাম্বার 127, ক্লিফস্টোফেল। যাদের ক্লিফস্টোফেল আছে 127-এ উডরেদারের ব্যবহার আছে। আমরা তো খালি পড়াইছে আমাদের টিচাররা, উডরেদারের পরে ভার্বের বেস বসে, তুলনা বোঝায়, এটি অপেক্ষা আরেকটি ভালো, একটি অপেক্ষা আরেকটি ভালো। এমন অর্থে উডরেদার বসে, একটি অপেক্ষা আরেকটি ভালো, এমন অর্থে কি হয়? উডরেদার বসে। কিন্তু এইটা ভাই এই কনসেপ্টে আসেনি, ক্লিপসের 127 নাম্বার পেজে আছে। আমি দুটো স্ট্রাকচার লিখি, সময় যাচ্ছে, লাগু, সাবজেক্ট উড রেদার দ্যাট, রাইট ফর্ম অফ ভার্বসে ইউনিভার্সিটিতে এই জায়গাতে প্রশ্ন আসে, এই ভার্বকে, ঠিক কথা, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ওকে, আবার লিখলাম, সাবজেক্ট would rather that, subject verb object বা কমপ্লিমেন্ট। মনোযোগ দাও, এটি প্রিন্সিপাল ক্লজ, এটা সবাই জানো। এইখান থেকে সাবঅর্ডিনেট ক্লজ, ক্লজ মার্কার রয়েছে। তাহলে এটি উডরেদার যুক্ত কোন সেন্টেন্স? কমপ্লেক্স। উডরেদার যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের অবজেক্ট বা কমপ্লিমেন্ট, দেখো কি অদ্ভুত জিনিস এখানে দেখতে হচ্ছে। এই অবজেক্ট বা কমপ্লিমেন্ট যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয় তাহলে এই ভার্বের পাস্ট ফর্ম। আর এটি যদি পাস্ট হয়, এটা অনেক উদাহরণ দিলে সুবিধা হতো, যেটা আমি কলেজের ব্যাচগুলোতেই পড়িয়েছি, এটা ফার্স্ট ইয়ারের শুরু থেকেই অফলাইনগুলোতে এইগুলো পড়ানো হয়। হ্যাড ভার্বের থার্ড ফর্ম দেখো তো একটু, এখানে উড রেদার বসাচ্ছ, দেখছো? আই উড রেদার দ্যাট ইউ ওর, দেখছো? ইউ ওর পাস্ট ফর্ম ক্যান হয়েছে, সামথিং ফ্রেশ অ্যান্ড মিল্ড, এটার মধ্যে দিয়ে কোনো পাস্ট বোঝায়নি, প্রেজেন্ট বোঝাই, পাস্ট তো বোঝায়নি, তাহলে প্রেজেন্টের দলভুক্ত ভার্বের পাস্ট ফর্ম করা হয়েছে। দেখছো, রেফারেন্স দিয়ে দিয়েছি, এই ক্লাসে তো এত বলা যাচ্ছে না। আচ্ছা, হিজ স্যালারি ইজ ড্যাশ সাফিসিয়েন্ট, হি হ্যাজ টু বি অলওয়েজ ইন ডেপ, সে সবসময় ঋণে থাকে, তার মানে তার স্যালারি মন মতো হয়নি, মোটেই হয়নি। এই মোটেই হয়নি মানে এনিথিং বাট, ঠিক আছে, খেয়াল করো, এনিথিং বাট, মোটেই সাফিসিয়েন্ট না, যথেষ্ট না। দেখো এখানে আই আ কিং, আই উড, ভালো করে বুঝো, আই সাবজেক্ট, উড মনোযোগ দাও, অথবা কুড অথবা মাইট ভার্বের বেস ফর্ম, উড ভার্বের বেস। কোন কন্ডিশন হয়? সেকেন্ড কন্ডিশন, ইফ যুক্ত ক্লজটি যখন পাস্ট টেন্সে থাকে তাহলে উত্তরটা হবে এমন, ইফ সাবজেক্টকে আই, আমি যদি রাজা হতাম, আমি তো ফকির ভাই, আনরিয়াল পাস্ট হলে, সাবজেক্ট সিঙ্গুলার হলেও ভার্বটি প্লুরাল, ইফ আই ওয়ার আ কিং,
আমি যদি রাজা হতাম, আই উড টেক আ গুড কেয়ার অফ মাই সাবজেক্টস। সাবজেক্টস মানে কি, অনেকে আবার বিষয়বস্তু মনে করো না, সাবজেক্টস মানে প্রজা। তাহলে আমি প্রজাদেরকে দেখভাল করতাম ভালো করে। তাহলে এই ইফকে যখন উঠাই দেয়া হয় তখন অক্সিলিয়ারি ভার্বটি সামনে চলে আসে, ওয়ার আই আ কিং। এই জন্যই আমরা এখানে এই ওয়ারকে নিচ্ছি। ক্লিয়ার? বুঝেছো? আচ্ছা, পরের প্রশ্নে চলে আসো। আই কান্ট স্ট্যান্ড স্পাইসি ফুডস। আমি মশলাদার খাবার পছন্দ করি না। ও, না বোধক বাক্য, কমা। আরে ভাই রে ভাই, এ কি প্রশ্ন বলো, এ তো খেয়াল করিনি। এগ্রিমেন্ট থেকে এসেছে, ক্লিফস্টোফেলের 101 নাম্বার পেজে আছে। আই কান্ট স্ট্যান্ড স্পাইসি ফুডস, এটি একটি না বোধক বাক্য, ভালো করে বুঝো, নেগেটিভ। নাবোধক বাক্যের পরে যখন কমা এবং এন্ড থাকবে তখন বুঝে নিবা এটা নেগেটিভ এগ্রিমেন্ট। ক্লিয়ার? এই এন্ডের পরে কখনো সাবজেক্ট থাকবে, আবার কখনো নাইদার থাকবে। এরপরে একটা অক্সিলিয়ারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। যেহেতু বাক্যটি নাবোধক তাই নট যোগ করবা। এরপরে কি, আইদার। নাইদারের পরে অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু নট যোগ করব না, কারণ নাইদার নিজেই নাবোধক। এরপরে সাবজেক্ট। ওকে, এই অক্সিলিয়ারি ভার্ব তুমি কোথা থেকে পাবা? এখান থেকে পাবা, এখান থেকে। যদি না পাও, ডু ডাজ ডিড। ওকে, তাহলে চলে আসো। আই কান্ট স্ট্যান্ড স্পাইসি ফুড, নাবোধক বাক্য, নেগেটিভ। কমা আছে, এন্ড আছে। এখন আমাকে স্পষ্ট আমি বুঝে নিয়েছি ভাইয়া এটি নেগেটিভ এগ্রিমেন্ট। এটি এখন নেগেটিভ এগ্রিমেন্ট, নাম দিয়ে দিলাম। এরপরে আছে কি, মাই ফ্রেন্ড, তার মানে সাবজেক্ট আছে। তারপরে কি হবে, অক্সিলিয়ারি ভার্ব। ক্যান নট কোথা থেকে পেলো? বলেছি এখান থেকে পাবে। এই দেখো অক্সিলিয়ারি ভার্ব মডেল রয়েছে, চলে গেছে ওখানে। ক্যান, নট যোগ করতে হবে, নট। তাহলে এই গ্যাপে কে বসবে? আইদার। ক্লিয়ার? আই কান্ট স্ট্যান্ড স্পাইসি ফুডস, আমি কখনোই মশলাদার খাবার পছন্দ করি না, সহ্যই করতে পারি না। অ্যান্ড মাই ফ্রেন্ড কান্ট আইদার, আমার বন্ধুও পারে না। বুঝেছো? এমন অর্থে বসে। এটি ভার্ব, এখানে একটা সাবজেক্ট যাবে, এটা তো পারবাই সবাই। ইট টুক আনএক্সপেক্টেডলি আ লং টাইম টু রিচ দেয়ার। কি দেখেছো প্রশ্নের লেভেল, কি দেখছো? আল্লাহ না করুক, কিন্তু মূল পরীক্ষায় এগুলোই আসার কথা বোর্ডের সিলেবাসে। খেয়াল করো, পরের প্রশ্নে চলে আসো। আচ্ছা, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। আচ্ছা, আমরা ক্লজ এবং ফ্রেজ ব্যবহার করে কমপ্লিট করব। লেস্ট, লেস্টের পরে কি হবে? সাবজেক্ট শুড অথবা মাইট, ভার্বের কি বেস। এই সাবজেক্ট যদি কি হয়? অ্যাক্টিভ হয়। আবার সাবজেক্ট প্যাসিভ হলে সবসময় অ্যাক্টিভ প্যাসিভ জাজ করবা। শুড বি অথবা মাইট বি, পুরোটা শিখতে হবে। ভার্বের থার্ড ফর্ম। ওকে, কিভাবে তো গঠন সবাই জানো। এই লেস্টের আগে যা বলেছেন তা না করলে তোমার পরিণতি কি হবে সেটা লিখতে হবে এখানে। তো এটা পড়ি। দিস ফাইলস আর হাইলি কনফিডেন্সিয়াল, তার মানে এই ফাইলটা খুবই গোপনীয়, খুব খুব। প্লিজ কিপ দেম ইন আ লকারে রাখো। না রাখলে কি হবে? না রাখলে ফাইল হারায় যাবে। তাহলে সাবজেক্ট কে হলো? ফাইল। তাহলে ফাইলস প্লুরাল হলে, বস্তু প্লুরাল হলে আমরা দে বলতে পারি, তাই না? দে। ক্লিয়ার? তার মানে ফাইল শুড হারায় যাবে। ফাইল কি নিজে নিজে হারাতে পারবে? না না, পারবে না। তাহলে প্যাসিভ। তাহলে শুড বি নিয়ে আসো, আর মাইট বি। শুড বি হারায় যাবে, ভার্বের থার্ড ফর্ম লস্ট। ক্লিয়ার? আই হ্যাভ বিন লুকিং ফর মামুন, আমি মামুনকে খুঁজছি। কুড ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো? ওকে,
একটা প্রশ্নবোধক বাক্য, আমরা বলেছিলাম যে কোনো বাক্যের পরে হাবোধক, নাবোধক এবং প্রশ্নবোধক ইন্ট্রোগেটিভের পরে যখনই ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড, তখনই বুঝে নিবা এই প্রশ্নটি এসেছে এমবেডেড কোশ্চেন থেকে। এমবেডেড, বুঝতে পারছো? এখানে সাবজেক্ট থাকলে সেটা রিলেটিভ হয়, এরপরে সাবজেক্ট, তারপরে ভার। প্রথম বাক্যটি প্রশ্নবোধক হলে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, এই যে হয়েছে। আর হাবোধক নাবোধক হলে ফুল স্টপ বসে যায়। তুমি কি বলতে পারো, কি বলবে? মামুনকে যেহেতু তুমি খুঁজতেছো, তাহলে কি বলবো? মামুন কোথায়? আর মামুন সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে মামুন। ইজ বা লিভস, মামুন কোথায় থাকে এমন। আচ্ছা, এবার দেখো ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট আছে, তাহলে ভার্বের পাস্ট ফর্ম থেকে শেষ করবা। এখনই সময়, কি করার সময় আমাদের? হিজ ইনসোলেন্ট অ্যাটিটিউড অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল অ্যাক্টিভিটিস, তার বিতর্কিত কর্মকাণ্ড হ্যাভ রুইন, ধ্বংস করে দিচ্ছে আমাদের পার্টির ইমেজকে, ধ্বংস করে। তাহলে তারে দল থেকে ভাই বহিষ্কার করতে হবে। এখনই সময়, উই পাস্ট টেন্স, তাকে উই আমরা বহিষ্কার করব, তাহলে এক্সপেলড করব, উই এক্সপেলড হিম, না হলে দল শেষ। বুঝছো? খেয়াল করো তাহলে, উই এক্সপেলড হিম। এবার চলে আসো, মিস্টার দেব হ্যাজ ভায়োলেটেড আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন, দেব আমাদের যে নিয়ম কানুন ছিল সব ভেঙে ফেলছে। উই ইনসিস্টেড দ্যাট, খেয়াল করো কনসেপ্টটা বুঝো, বলতেছে এইটা তাহলে প্রিন্সিপাল ক্লজ, এবং দ্যাট থেকে যেটা শুরু হলো সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কনসেপ্টটা বুঝো। উই ইনসিস্টেড দ্যাট, খুব জটিল প্রশ্ন, খুব। এ কই থেকে আইছে জানো? জানো এটা সাবজাংটিভ, হঠাৎ মাথায় আসলো। সাবজাংটিভ, অনুজ্ঞা, কি দিয়ে বুঝছি বলো তো? এই ইনসিস্ট দেখে বলছি। প্রিন্সিপাল ক্লজের মধ্যে যদি সাজেস্ট, ইনসিস্ট, মুভ, ঠিক আছে, সাজেস্ট, ইনসিস্ট, মুভ, ইম্পারেটিভ, এসেনশিয়াল, নেসেসারি, ফান্ডামেন্টাল, অব্লিগেটরি, ম্যান্ডেটরি, ইনসিস্ট, প্রপোজ, প্রিফার, এই শব্দগুলো থাকে, তখন তাকে আমরা বলি সাবজাংটিভ। আর সাবজাংটিভের গঠন কি জানো? দ্যাট সাবজেক্ট ভার্বের বেস ফ্রম। অনেক ভুল করবে অনেকেই, যে ইনসিস্ট তো পাস্ট, তাইলে ওইটাও পাস্ট লিখবে, কিন্তু এটা তো সাবজাংটিভ। তাহলে বলতেছে মিস্টার দেব আমাদের সমস্ত নিয়ম ভেঙে ফেলেছে। উই ইনসিস্টেড দ্যাট, আমরা জোর, উই ইনসিস্ট করেছিলাম যে দেব যেন কি করে? দেব ভার্বের বেস ফ্রম, এমিজ আর ওয়াজ ওয়ার বেস কি বলো? বি, অ্যাকাউন্টেবল। ফর দিস টাস্ক, এই কাজের জন্য সেই দায়ী। বুঝেছো? সাবজাংটিভ। ভাই রে, কি সব প্রশ্ন হয়েছে। অ্যাজ ইফ, তাহলে অ্যাজ ইফ এর নিয়ম কি? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এদের আগের সেন্টেন্সটি যদি প্রেজেন্ট হয়, আগে পরে বলা এক ধরনের ভুল, বাট বোঝানোর জন্য, তাহলে পরের, যদি এটা ভুল বলতেছি কিন্তু পাস্ট হয়ে যাবে। তাহলে হি লুকস, এটা প্রেজেন্ট, এখানে পাস্ট করব। আচ্ছা, এভরিওয়ান ইজ স্যালুটিং দ্য অফিসার, হি লুকস, তাকে এমন দেখাচ্ছে যেন, সাবজেক্ট নিয়ে আসো, এই হি। এবার ভার্বের পাস্ট ফর্ম করে ফেলো, কনসেপ্টটা ঠিক এরকম। হি ওয়্যার, ওয়্যার কেন? মনে হচ্ছে যেন সে এটা, সে তো ওটা না। হি ওয়্যার দ্য, কি বলবো,
পুলিশ সুপার, জানো সে পুলিশ সুপার, এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। বুঝতে পেরেছো? I met my school friends last year. গত বছরে। It had been more than 10 years since. তাহলে since এর আগের যে ক্লজটা রয়েছে সেটি কোন টেন্সে আছে সেটা বের করে ফেলো। এটা হচ্ছে তোমার কাজ। It had been more than 10 years past, এখানে হবে past perfect। 10 বছরের বেশি হয়ে গেছে আমাদের সাক্ষাৎ হয়েছিল। We had met. বুঝতে পেরেছো? Neither did he wear a helmet. Neither আর nor, ভালোভাবে বুঝো। প্যারালেল স্ট্রাকচার, কিন্তু প্যারালেল বাক্যের সমান্তরাল। বাক্যের সমান্তরাল। আর এভাবেই হি গট সিভিয়ারলি ইনজিউর্ড, সে মারাত্মকভাবে ইনজিউর্ড হয়েছিল, আমাদের সেই কনসেপ্টের কথা বলেছে। Neither did he wear a helmet, না সে হেলমেট পরেছিল। তাহলে neither এর পরে যা আছে nor এর পরে তাই হবে did। did he হেলমেটও পরে নাই, ইনজুরি হয়েছে, তার মানে গাড়ি সে খুব কি করতেছিল? Did he control his speed? ঠিক আছে, সে তার স্পিডও, ঠিক আছে, এই যে ভার্ব, এই যে ভার্ব, নাউন, হিজ স্পিড। দেখছো, সমান করে দেয়া হলো, প্যারালেল স্ট্রাকচার। এই হচ্ছে কাজ। রবিন ইজ সো ফরচুনেট, খুবই ভাগ্যবান। স্কিউরসলি হ্যাড হি, তাহলে কি কি বলেছিলাম বলো? নো সুনার হ্যাড সাবজেক্ট থার্ড ফর্ম, তাহলে এখানে হবে দেন সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম। scarcely had সাবজেক্ট থার্ড ফর্ম, এখানে হবে when। এটা ইনভার্সনের স্ট্রাকচার। scarcely had he completed his graduation, যেই না তার গ্রাজুয়েশন সে কমপ্লিট করেছিল তখনই সে কি হবে? when সাবজেক্ট হি করলে কি হবে? চাকরি পেয়ে যাবে। he got a job, he got a job. I always crave for traveling, crave for আগ্রহ থাকা, বুঝছো? crave for মানে desire for, long for, yearn for, প্রচন্ড আগ্রহ। had I enough money, মানে কি? if I had enough money, যদি আমার যথেষ্ট টাকা থাকতো। এবার দেখো, if সাবজেক্ট হ্যাড ভার্বের পাস্ট ফর্ম, হ্যাড এর পরে কিন্তু থার্ড নেই, থার্ড থাকলে থার্ড কন্ডিশন হইতো, এটা কিন্তু সেকেন্ড কন্ডিশন। তাহলে এখন আমরা নিব সাবজেক্ট শুধু উড, শুধু কুড, শুধু মাইট, ভার্বের বেইজ। had I enough money and time, আমার যদি যথেষ্ট টাকা এবং সময় থাকতো তাহলে আমি ট্রাভেলিং এ যেতাম। ঠিক আছে, কনসেপ্ট হচ্ছে আমি প্রচুর ট্রাভেল করতাম। I would travel a lot, প্রচুর ট্রাভেল করতাম। আচ্ছা, পরের প্রশ্ন দেখে ফেলো। দ্য পারসন, ভালো করে বুঝো, হু she is talking ড্যাশ, she must avoid his company, তাকে অবশ্যই she must avoid his company,
তার মানে দ্য পারসন হু শি ইজ টকিং, কনসেপ্টটা বুঝো কিন্তু, শি ইজ টকিং। লাইনটা আবার দেখো, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা সাবজেক্ট, এখানে ভার্ব আসবে দ্য পারসন। আবার যদি এমন করো, লাইনটা একটু বুঝো, হু শি ইজ টকিং, প্রিন্সিপাল ক্লজ বানাবা, হু শি ইজ টকিং, শি মাস্ট, তাকে অবশ্যই অ্যাভয়েড, ইজ কোম্পানিকে অ্যাভয়েড করতে হবে। তাহলে দ্য পারসন কি করবো আমরা এখানে, দ্য পারসন, এখানে একটা ভার্ব নিয়ে আসো, হু ইজ টকিং, দ্য পারসন ইজ আ কালপ্রিট, সে অপরাধী। ওকে, দেখছো ভোগাচ্ছে কিন্তু প্রশ্ন ভোগাচ্ছে। এবার চলে আসো রাইট ফর্ম অফ ভার্বসে। উই হিউম্যান বিংস, আমরা মানব জাতি, টেন্ড টু ফরগেট, প্রায় ভুলে যাচ্ছি, হাউ ফার, কত, আমরা অ্যাজ এ স্পিসিস ইন আ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম, আমরা কত অল্প সময়ের মধ্যে উন্নতির চরমে উঠেছি। কবে উঠেছো? আগ থেকে এখনো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট, এটা যে প্রেজেন্ট পারফেক্ট হয়েছে বুঝছো তো? তাহলে প্রেজেন্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্ট হ্যাভ হ্যাজ, উই তো প্লুরাল হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম কাম কেম কাম। প্রেজেন্ট পারফেক্ট এই লাইনটা, আমরা মানব জাতি প্রায় ভুলে যাচ্ছি, মানুষ প্রজাতি হিসাবে আমরা কতটা দ্রুত উন্নয়ন করেছি, উন্নয়ন আর এখন ফল পাচ্ছি। It was only in the 1870s, এই তো সেদিন 1870, when we had the first house that, বাড়িকে আলোকিত করা হলো 1870-এ। এবার কোন টেন্স? পাস্ট। এই হাউস কি নিজে নিজে আলোকিত হইছে? রিলেটিভ প্রোনাউনের আগে যে থাকে সেই সাবজেক্ট। এই হাউস কি নিজে নিজে আলোকিত হইছে? না, তার মানে প্যাসিভ। হাউস সিঙ্গুলার, তাই ওয়াজ মূল ভার্বের থার্ড ফর্ম লাইটেড। দ্য হাউস ওয়াজ লাইটেড উইথ ইলেকট্রিসিটি। কার জাস্ট, এই জাস্ট দেখা কিন্তু পারফেক্ট করে দিও না। বিকেম অ্যাভেইলেবল 100 years ago, 100 বছর আগে, সময় উল্লেখ আছে অতীতে, পাস্ট টেন্স। তাই এখানে ব্যবহার করো স্টার্ট এর পাস্ট ফর্ম, স্টার্টেড। টেলিভিশন পাস্ট টেন্সে আমরা পেয়ে গেছি নট আছে, নেগেটিভ, তাহলে পাস্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব একটাই, ডিড নট বিকাম। ওয়াইডলি অ্যাভেইলেবল আনটিল আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও টেলিভিশন অ্যাভেইলেবল হয় নাই। ইন আদার ওয়ার্ডস দ্য অ্যাডভান্সেস হিউম্যানস, ই নাম্বার ভালো করে বুঝো, দেখো খেয়াল করো, অন্যথায় দ্য অ্যাডভান্সেস হিউম্যানস ইন আ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম, মানুষ উন্নয়ন করেছে। মানুষ উন্নয়ন অতীতে করেছে, কিন্তু কবে করেছে আমরা জানি না। প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ মেড। প্রেজেন্ট পারফেক্ট কেন হলো? উন্নয়ন আগে হয়েছে, এখন তার ফল ভোগ করছি আমরা। অফ টাইম, ঠিক আছে। আবার ভালো করে বুঝো, প্রেপোজিশন থেকে সব বাদ দিয়ে দাও, সব বাদ, সব বাদ। ওই সাবজেক্ট কিন্তু দ্য অ্যাডভান্সেসই প্লুরাল, এবং ভার্বটি হবে প্লুরাল, আর প্রেজেন্টে আছে। আর নাথিং শর্ট অফ এক্সট্রাঅর্ডিনারি, এটি অনবদ্য ছাড়া আর কিছুই না, এটি অনবদ্য ছাড়া আর কিছুই না। Perhaps just as extraordinary is how we tend to simply adapt, আরো অবাক করা বিষয়, আমরা সেই পরিবর্তনের সাথে মানায় নিচ্ছি। নট, ওহো, আমরা জানি নো এর পরে নাউন আর নট এর পরে অ্যাডজেক্টিভ। আর তোমরা যারা আমার পত্রিকার ক্লাস দেখো তারা তো জানোই, একটা পূর্ণাঙ্গ বাক্য শেষ হয়ে গেছে কিন্তু ফুল স্টপ হয়নি, তখনই পার্টিসিপেলের উদ্ভব। পার্টিসিপেলের উদ্ভব কেমন হবে? ভার্বের আইএনজি আর ভার্বের থার্ড। সো রিয়েলাইজ কে আইএনজি করে দিলাম, রিয়েলাইজিং। হাউ কমপ্লিটলি আওয়ার ওয়ার্ল্ড, আমাদের পৃথিবী
কত দ্রুত পাল্টে গিয়েছে, গিয়েছে গিয়েছে, অল্টার্ড হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ, বি এর থার্ড ফ্রম বিন। খেয়াল করো, ইট ইজ অর্থ, দেখেছো, অর্থ, বিজি, অর্থওয়াইল, এদের পরে জেরান্ড হবে ভাইয়া, ভার্বের আইএনজি ফর্ম। লুকিং, লুকিং ব্যাক, সময় এসেছে পিছনে ফিরে তাকার। এই অ্যামেজিং সায়েন্টিফিক অ্যাডভান্সেস উই, আমরা দেখো, লাস্ট ডিকেডস, লাস্ট ফিউ ডিকেডস, এটি আমাদেরকে বলেছে পাস্ট করে দাও, মেকের পাস্ট ফর্ম মেড। কেন উত্তর হলো আর কিভাবেই হলো, একটু কথা শুনে শুনে সলভ করবা। ইংরেজি যে প্রশ্নই হোক, এই আলোচনা শুনলে নির্ভুল আলোচনা, কোনো গোজামিল আলোচনা নেই এখানে যে কঠিন লাগছে বোঝানোর জন্য ভাজুং ভুজুং করা নেই, নির্ভুল আলোচনা, সব প্রশ্ন সলভ করতে পারবা। কিভাবে যাচ্ছে, চলে আসো, এটাকে সিম্পল করতে বলেছে। আছে কিসে, ক্লজ মার্কার আছে, তার মানে বুঝে ফেলেছি এটা কমপ্লেক্স আছে। কমপ্লেক্স সিম্পল করব, মিনিং করো। While many alternatives to fossil fuels have been investigated, যদিও, ও দো অলদো, while এখানে দো অলদো এর কাজ করছে, তাহলে দো অলদো এখানে যদি কম্পাউন্ড করতে বলতো এইখানে আমি বাট বসাইতাম, বাট সিম্পল করতে বলছে দো অলদো মানে ইন স্পাইট অফ, লিখে ফেলো, বা ডেসপাইট। এ কোনো প্রশ্ন হলো, দেখে দেখে লিখে দাও। many alternatives to fossil fuels, এই have এর এখানে নিয়ে চলে আসো, having been, দেখে দেখে লিখে দাও, কমা, প্রিন্সিপাল ক্লজটি বসাই দাও। পারবা না? while many, তাহলে দো বা দো অলদো বুঝাচ্ছে, তাহলে এখানে সিম্পল করতে হলে ইন স্পাইট অফ বা কি ডেসপাইট, তারপর কি হলো, in spite of many alternatives to fossil fuels, ভার্বকে বিলুপ্ত করতে হবে, হ্যাভকে আইএনজি করলাম, having been investigated, comma, there is still quite a way to reach the practice of completely renewable energy, তে এখনো আমরা পৌঁছাইতে পারি নাই। আচ্ছা, পরেরটা অ্যাক্টিভ করতে হবে, তার মানে প্যাসিভ। as of today, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ও নিয়ে আমার কোনো কাজ নেই, আমি এখানে লিখে দিলাম। About 85% of all energy subject, প্যাসিভ বাক্যে অক্সিলিয়ারি ভার্ব থাকে, মূল ভার্বের থার্ড ফর্ম থাকে। আচ্ছা, ফ্রম ফসিল ফুয়েলস, এটি কোনো অবজেক্ট না, এটি প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে অবজেক্ট নেই, অবজেক্ট বানাইনি আমরা। পিপল, অ্যাক্টিভ করতে হলে কোনো অক্সিলিয়ারি ভার্ব লাগে না, প্রেজেন্ট আছে, বুঝে ফেলছি। জেনারেট, কি জেনারেট করে, অ্যাবাউট, এই শেষ, অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট করে দিলাম, যদি এটা অবজেক্ট হলো না। 85% of all energy from fossil fuels. Clear? Clean energy is considered to be important since fossil fuels are not expected last much longer. Clean energy is considered to be important, গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে। ফসিল ফুয়েলস আর নট এক্সপেক্টেড, যেহেতু ফসিল ফুয়েলস দীর্ঘস্থায়ী না। আচ্ছা, তাহলে আমরা এখানে এভাবেই নিতে পারি, দেখো এই অংশটা সাবঅর্ডিনেট ক্লজ, এইটা এখান থেকে, ওকে, তাহলে কম্পাউন্ড করো, ফসিল ফুয়েলস আর নট, ফসিল ফুয়েলস are not expected to last much longer. And so, এবং তাই এটা লিখে দাও, ক্লিন এনার্জি ইজ কনসিডার্ড টু বি ইম্পর্টেন্ট। দেখছো, ঘুরায় নিয়েছি আমরা।
ক্লিন এনার্জি, বাকিটুকু এই যে ইজ কনসিডার টু বি ইম্পর্টেন্ট, এটা আমি লিখলাম না আর। ওকে, বুঝেছো? দে পলিউট দ্য এনভায়রনমেন্ট, দে মানে ওই ফসিল ফুয়েলস, অ্যান্ড দে হ্যাভ লিড টু টেনশন বিটুইন, তার মানে নেগেটিভ করতে বলছে। ফাউল এই জিনিসটা দেখছো, এই একই সাবজেক্ট দুইটা কাজ করছে, তাহলে নট অনলি বাট অলসো নিয়ে আসো। নট অনলি নেগেটিভ হয়ে যাবে, নট অনলি দে পলিউট দ্য এনভায়রনমেন্ট but also parallel করে দিলাম, they have led to tensions between nations. জাতিগুলোর মধ্যে টেনশন গ্রো করতেছে। আচ্ছা, পরেরটা পজিটিভ, কেমন বাক্য আসছে? বাট এনশিওরিং ক্লিন এনার্জি ইজ প্রিসাম্বলি 100 টাইমস, পজিটিভ করবে, সব সমানভাবে লিখে যাও। এই মোরের জায়গাতে অ্যাজ আনো, অ্যাজ কমপ্লিকেটেড অ্যাজ এক্সপেক্টেড, দেনের জায়গাতে অ্যাজ, ঠিক আছে? দেখে নাও কিভাবে করলাম। বাট এনশিওরিং ক্লিন এনার্জি ইজ প্রেসাম্বলি 100 টাইমস, মোরের জায়গাতে অ্যাজ কমপ্লিকেটেড, দেনের জায়গাতে অ্যাজ এনেছি, অ্যাজ এক্সপেক্টেড। খেয়াল করো, প্রোনাউন রেফারেন্স, আ প্লেগ হ্যাজ স্ট্রাইকেন থিপ সিটি, একটা মহামারী ছড়াই গেল। এই বাক্যের মধ্যে কোনো প্রোনাউন নেই, দেখে দেখে লিখে দিবা, দেখে দেখে লিখে দিলা। ওকে, দ্য সিটিজেন্স গেদার আউটসাইড দ্য প্যালেস অফ দেয়ার কিং ইডিপাস, নট ওডিপাস না, ইডিপাস, অর্থাৎ শহরের নাগরিকরা, থিপ শহরের নাগরিকেরা রাজা ইডিপাসের প্রাসাদের পাশে জড়ো হতে লাগলো বাইরে। আস্কিং হিম টু টেক অ্যাকশন, জরুরি পদক্ষেপ নিতে বলল তারা রাজাকে। কোনো প্রোনাউন আমরা পাই নাই, পেয়েছিলাম দেয়ার। তো সিটিজেন্স যদি দে হয় তাহলে এখানে দেয়ার বসবে, কোনো ভুল নেই, এবং রাজাকে হিম বলতেছে, একজনকেই, কোনো সমস্যা নেই। এভাবে পুরোটা দেখে দেখে লিখে দাও। Oedipus replies that he already sent his brother-in-law Creon, ক্রেয়নকে পাঠিয়েছে to the oracle at ডেলফির কাছে to learn how to help the city. বুঝতে পারছো? এইবার কিন্তু দুটো চরিত্র উদ্ভব হয়েছে, এক হচ্ছে ইডিপাসকে আমরা হি বলবো, আবার তার ব্রাদার ইন ল ক্রেয়নকেও আমরা হি বলবো। এবার হি কিন্তু আনক্লিয়ার হয়ে গেছে, তাহলে এখানে আমরা খসড়া করে রাখি, হি বলতে ক্রেয়নকে বোঝাচ্ছিল, আবার হি বলতে রাজা ইডিপাসকেও বোঝাচ্ছে। ওকে, এবার কিন্তু হি আনক্লিয়ার। পরের লাইনে আমরা এখন পর্যন্ত কোনো পরিবর্তন পাই নাই। হি রিটার্নস উইথ আ মেসেজ ফ্রম দ্য ওরাকল, থেকে ফিরে আসলো। কে ফিরে আসলো? ক্রেয়ন। তাহলে এই হিটাকে আমরা বাদ দিয়ে এখানে লিখে ফেলবো ক্রেয়ন। এই একটা পরিবর্তন হলো। ইট উইল এন্ড when the murderer of Laius, তাহলে কি শেষ হবে? এইড বলতে আমরা কাকে বুঝাচ্ছি? কনসেপ্টটা ভালো করে বুঝো। এইড বলতে আমরা কাকে বোঝাচ্ছি সেইটা আমাদেরকে নিয়ে আসতে হবে, ওই প্লেগকে, দ্য প্লেগ। ওই প্লেগ শেষ হয়ে যাবে দ্য ফর্মার কিং অফ থিপস, লায়াসের মৃত্যুর হত্যাকারীকে যদি আমরা শেষ করতে পারি তাহলে। স্কট অ্যান্ড এক্সপেল, তাকে ধরতে এবং নির্বাসিত করতে। হি ইজ, আবার এই হি বলতে কাকে বোঝাচ্ছে? ওই খুনি যেই শহরের মধ্যে আছে, তাহলে এই হি কে উঠাই দিয়ে আমরা দ্য মার্ডারারকে বুঝাবো।
হি কোয়েশ্চেন হিম, তিনটা চেঞ্জ হয়েছে। তাহলে এই হি বলতে কাকে বোঝাচ্ছে আর এই হিম বলতে কাকে বোঝাচ্ছে সেটা নিয়ে আসবো। তাহলে হি বলতে ইডিপাসকে বোঝাচ্ছে, ইডিপাসকে। ইডিপাস কোয়েশ্চেন কাকে কোয়েশ্চেন করলো? ক্রেয়নকে, about the murderer of the lass who was killed by thieves on his way to consult an oracle. তার মানে আমরা এই পাঁচটা পরিবর্তন পেয়েছি। ক্লিয়ার? এবার দেখো মডিফায়ার। The world is producing millions of tons of domestic rubbish and toxic dash. Use an adjective, ওই গ্যাপে একটা অ্যাডজেক্টিভ বসাবো। প্রি মডিফাই দ্য নাউন, তাহলে নাউন প্রি বললে গ্যাপের পরে ওয়েস্ট। শোনো, আবর্জনাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হাউস হোল্ড ওয়েস্ট বা ডোমেস্টিক ওয়েস্ট, আরেকটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। তাহলে এখানে আমরা লিখব ইন্ডাস্ট্রিয়াল অ্যাডজেক্টিভ ফর্ম। ক্লিয়ার? and it is becoming use an intensifier। তাহলে ইন্টেন্সিফায়ার বললে আমরা অধিকাংশ ক্ষেত্রে ভেরি বসাতে পারি। very difficult to find suitable location to get rid of all the refuse। the disposal of use an adjective to pre-modify the noun। আচ্ছা, kinds of waste, তাহলে কোন ধরনের ওয়েস্ট ফেলা হচ্ছে? নানা ধরনের, many kinds of বলে দিলাম, বা various kinds of, various-ই দাও। ওকে, we know that air is an important element of, use a possessive। ওকে, এই যে পসেসিভ, পসেসিভ হলে সাবজেক্টের কাছে চলে যাব, সাবজেক্টকে উই, তাহলে উই এর পসেসিভ কে our environment and it is polluted by smoke। man makes fire to cook food, মানুষ আগুন জ্বালাচ্ছে রান্না করার জন্য। make bricks, ইট তৈরি করার জন্য। melter, পিস গলানোর জন্য for road construction। and to do, quantifier মানে many mass। ওকে, other things plural আছে, তাহলে many other things বলে দাও, quantifier এটা। fires creates a smoke and pollute the air। use a noun adjective, noun adjective মানে নাউনের আগে আরেকটি নাউন বসানো। ইঞ্জিনস একটা নাউন, এখানে আরেকটি নাউন বসানো। কোন ইঞ্জিন এবং পাওয়ার হাউস স্মোক তৈরি করে? কোন ইঞ্জিন? বাস ইঞ্জিন, রেলওয়ে ইঞ্জিন, অর্থাৎ তাপ ইঞ্জিন, যেটাকে আমরা হিট ইঞ্জিন বলে থাকবো। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি মডিফাই দ্য ভার্ব। তাহলে প্রি বললে কাকে মডিফাই? প্রি বলেছে। প্রি বললে যাকে মডিফাই করতে বলবে, কাকে? ভার্বকে। সেই ভার্বটি থাকবে কোথায়? গ্যাপের ঠিক আগে, পরে। এই ব্লিস, এটা ভার্ব। তাহলে আমরা একটা স্ট্রাকচার দেখি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। মনোযোগ দিবা। অবজেক্টের পরে কে বসে? অ্যাডভার্ব। মূল ভার্বের পরে অ্যাডভার্ব, মূল ভার্বের আগে অ্যাডভার্ব, সাবজেক্টের আগে অ্যাডভার্ব। দেখেছো? এবার তুমি চিন্তা করো, এই অংশটুকু ভার্বের আগে আর এই অংশটুকু ভার্বের পরে। তাহলে পরে হলে পোস্ট, আর আগে হলে, ভার্বের আগে হলে প্রি। মনোযোগ দাও কিন্তু। এই পোস্ট যখন বলবে, পোস্ট মডিফাই, তখন আমরা ভার্বকে প্রশ্ন করব হাউ, হোয়ার এবং হোয়েন দিয়ে। কিন্তু প্রি যখন চাইবে তখন আমরা এখানে ফ্রিকোয়েন্সি ব্যবহার করব। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ভার্বের আগে যদি গ্যাপ থাকে বলে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কারা? অলসো, রেগুলারলি, জেনারেলি, নর্মালি, ইউজুয়ালি, এদের মধ্যে থেকে আমরা নিব। ওকে, তাহলে যেহেতু ভার্বের ঠিক আগে, খেয়াল করো আগে গ্যাপ, তাহলে আমরা এখানে বসাতে পারি অলসো।
আরো কি তৈরি করতেছে? বাসেস, ট্রাকস অ্যান্ড কার ইউজ পেট্রোল, ডিজেল, অয়েল ব্যবহার করতে জানি। ইউজ আ ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কারা? আবার এখানে চলে আসি, খেয়াল করো। দিস, এখানে দিস, দ্যাট, দিস এবং দোজ, এদেরকে আমরা ডেমনস্ট্রেটিভ বলি। এই দিস আর দোজের পরে নাউন কি হয়? প্লুরাল। আর দিস আর দ্যাটের পরে নাউন কি? সিঙ্গুলার। এই দিস আর এই দিস এরা প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে, আর এই দ্যাট আর এই দোজ এরা পাস্ট টেন্সকে নির্দেশ করে। এবার অর্থাৎ গ্যাপের পরে দেখে আসি আমরা কি পাচ্ছি, ভালো করে বুঝো। গ্যাপের পরে আমরা দেখতে পাচ্ছি ভেহিকলস, অর্থাৎ নাউন প্লুরাল রয়েছে এখানে, তাহলে প্রেজেন্ট টেন্স এই দিস হবে, দিস। ওয়াটার, ইউজ অ্যান অ্যাপোজিটিভ। পানির অ্যাপোজিটিভ তো জানোই, an important element of environment. Clear? Man pollutes water by throwing waste into it. Farmers use chemicals, fertilizers and insecticides. Use a prepositional phrase to post modify the verb. ভার্বকে মডিফাই করতে হলে অ্যাডভার্ব হয়, কিন্তু আমাকে ব্যবহার করতে বলতেছে প্রিপোজিশনাল ফ্রেজ। ক্লিয়ার? এখানে তাহলে দেখো কি বলা হচ্ছে। আমি যদি বলি ইন দ্য কলেজ ক্যাম্পাস, এটি কোন ফ্রেজ? অনেকগুলো শব্দ। তুমি তখন বলতে পারো যে ভাই এটা ইন প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। এখন আমি যদি বলি হি ইজ ইন দ্য কলেজ ক্যাম্পাস, এবার দেখো হি সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, সে কোথায়, হোয়ার, তাহলে কোথায়ের উত্তর দিলে আমরা কাকে পাবো? অ্যাডভার্বকে পাবো। এই প্রিপোজিশনাল ফ্রেজ এখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেছে। তার মানে তুমি এমন একটি প্রিপোজিশনাল, এমন একটি ফ্রেজ নাও যেন দেখতে সে প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু কাজ করবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের, সেটি আমাদের জানতে চেয়েছে। খেয়াল করো, বলতেছে হোয়েন ইট রেইন, আচ্ছা কই গেল? ফার্মার্সরা কি করতেছে? ইউজ। এই ইউজ কি ইউজ করতেছে? কেমিক্যাল, ফার্টিলাইজার্স এবং ইনসেকটিসাইডস, কীটনাশক। কোথায় ইউজ করতেছে? হোয়ার, কোথায়? তাদের মাঠে, ইন দেয়ার ফিল্ডস। এটি প্রিপোজিশনাল ফ্রেজ হইছে কিন্তু বাক্যে অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ করেছে। বুঝতে পেরেছো? চলে আসে। অনেকেই বলতেছে কানেক্টরস বুঝিয়ে দেন। কানেক্টরস অনুধাবন করতে হবে। অনুধাবন শক্তি এখনো তোমাদের আসতেছে না কেন সেটা নিয়ে আমি অবাক হচ্ছি। স্পেন্ডিং ইজ মোর ডিফিকাল্ট দ্যান আর্নিং। স্পেন্ডিং হচ্ছে ইনকাম করার থেকেও কঠিন, এটা কেউ বুঝবে না। মানি ম্যানেজমেন্ট পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, যেমন এটা আমি একদমই পারি না। স্পেন্ডিং ইজ মোর ডিফিকাল্ট দ্যান আর্নিং। আর্নিং এর থেকে ব্যয় কঠিন, এটা একটা কথা বললো। এখন তোমার মনে হবে না কেন ভাই এই কথা কেন বলতেছেন, কেন কঠিন? কারণ, তাহলে কারণ মানে বিকজ। কারণ সবচেয়ে সলিড উত্তর নিব। স্পেন্ডিং রিকোয়ার্স, ব্যয়ের জন্য দরকার কমন সেন্স, প্রুডেন্স দক্ষতা এবং দূরদর্শিতা। কিন্তু অধিকাংশ মানুষ ইজ নট, কনসেপ্টটা বুঝো, কিন্তু অধিকাংশ মানুষ নাবোধক বাক্য। এই যে নাবোধক, পারবা না বলো? নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্সের আগে বাট বসিয়ে দাও। কিন্তু অধিকাংশ মানুষ চিন্তাই করতে পারে না, দ্যাট মাস কমপ্লিকেটেড, এত জটিল এটা। ওকে, এবার দেখো কনসেপ্টটা ভালোভাবে দেখো। এই জায়গাতে কি বলা হচ্ছে? এটি একটি বাক্য, এটি আরেকটি বাক্য, পরপর ফুল স্টপ হয় নাই কিন্তু। এই দুটো বাক্যের মধ্যে সম্পর্ক কি বলবা? তিনটার মধ্যে হবে কারণ ফলাফল, বিপরীত না সত্য। উই গেট টু স্পেন্ড মানি,
We usually fail to control our temptation. দোকানে গেলেই লোভ হয়, এটা কিনি ওটা কিনি। তাহলে যখনই আমরা ব্যয় করতে যাই তখনই, তাহলে when, সময়, যখন, অথবা এই যে মানি ব্যয় করতে যাচ্ছ বিধাই তো আমরা আমাদের কন্ট্রোল হারাই ফেলতেছি। কারণ আর ফলাফল অ্যাজ অর সিন্স বসাতে পারো। We overspend in most cases, অধিকাংশ ক্ষেত্রেই আমরা অতিরিক্ত ব্যয় করে ফেলি তাই। So we consider, আবার we reconsider একটা বাক্য, এটি আরেকটি বাক্য, দুটো বাক্যের মধ্যে সম্পর্ক কি? We can discover that most of our expenditure are avoidable. কিন্তু যদি আমরা বিবেচনা করি তাহলে দেখতে পারি এই খরচ না করলেও চলে, আর বিবেচনা না করলে এটা বুঝতে পারবে না। তাহলে শর্ত, ইফ, এই দুটো বাক্যের মধ্যে সম্পর্ক হচ্ছে শর্ত। ইফ ওই, বুঝতে পারছো? ইউ অলরেডি হ্যাভ আ ফোন রানিং স্মুথলি, তার মানে তোমার ফোন চলতেছে ভালোই। তুই যে বলতেছে রিকনসিডার, তাহলে এটা উদাহরণ। তোমাকে আগের বাক্যে বললো যে আমরা যদি যা খরচ বাজার থেকে যা কিনে আনছো, এই যে আইফোন 17, সামনে 2 মাস পরে বলে 18 আসবে, অনেক আবার লাফায় 18 কিনবে। এটা যদি সে একবার বিবেচনা করে তাহলে বুঝবে যে এগুলো অ্যাভয়েড করলেও চলতো। চলবে না? চলতো কিন্তু। তাহলে উদাহরণস্বরূপ, আচ্ছা, ইউ মে ক্রেভ ফর দ্য লেটেস্ট ওয়ান অ্যান্ড ইউ গেট রেডি টু স্পেন্ড মোর। ঠিক আছে, কনসেপ্ট কিন্তু এমন। এই যে আমরা পাচ্ছি ইউ মে ক্রেভ ফর দ্য লেটেস্ট ওয়ান, এটা চরম সত্য কথা। ইনফ্যাক্ট, ট্রুলি, অ্যাকচুয়ালি, দিস ইজ অ্যান ইনস্টিংক্ট ড্রাইভ ফ্রম টেম্পটেশন। তোমার মধ্যে সেই লোভ মাঝে মাঝে তোমাকে প্রচালিত করে, ফ্লান্টিং অ্যাটিটিউড। ইট টার্নস ইনটু আ হ্যাবিট দ্যাট ক্যান নট বি চেঞ্জড ওভারনাইট। ঠিক আছে, পুরো কনসেপ্ট একেবারে চরম সত্যি কথা। আবারও নিয়ে আসো, অ্যাকচুয়ালি এটি রাতারাতি তুমি চেঞ্জ করতে পারবা না। Being a major person is not appropriate either. ঠিক আছে, কনসেপ্টটা দেখে ফেলো। আই নাম্বারে আবারও একটা নেগেটিভ, তাহলে নাবোধক বাক্য হলে বাট অথবা হাউএভার ব্যবহার করবা, যে কোনো একটা। একবার বাট নিয়েছো, হাউএভার নাও। People often confuse between a major and a frugal person. লোকজন একজন কৃপণ আর মিতব্যয়ীর মধ্যে গুলায় ফেলে। কৃপণ মানে যে তার বেসিক নিডও ফিল আপ করে না, কিন্তু ফ্রুগাল, মিতব্যয়ী তেমন না, যা দরকার তাই কিনে। A frugal person is calculative and spends wisely. একজন ফ্রুগাল পারসন খুবই হিসাব করে চলে এবং ওয়াইজলি ব্যয় করে, নট ওয়েস্টিং মানি, টাকা অপচয় করে না। উই শুড, আর শুড মানে মডেল, আর মডেল থাকলে তোমরা ব্যবহার করবা সো, হেন্স অথবা দেয়ারফোর। বুঝতে পেরেছো কিভাবে আমরা সলভ করে ফেললাম? পুরো প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে দেখবা, তাহলে তোমার প্রশ্ন সলভ করার গুণাবলী, সলভ করার যে দক্ষতা, সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে এই সময়ের মধ্যে, যেটা যথেষ্ট সময় রয়েছে এই দক্ষতা অর্জনের। তো দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।